প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির এবারের স্পেশাল রিপোর্টে। আজকের পর্বে আমরা যে ব্যক্তিটির মুখোশ উন্মোচন করতে যাচ্ছি, তিনি দুর্নীতিবাজ, ইসলাম বিদ্বেষী, নারী লিপসু, টকশোতে খোঁড়া যুক্তি প্রদানকারী, আওয়ামী ফ্যাসিবাদের নির্লজ্জ দালাল একজন ব্যক্তি। সুচিন্তা ফাউন্ডেশন নামের আওয়ামী থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যানও তিনি। তাছাড়া আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সিআরআই এর মাধ্যমে সরকারের নির্লজ্জ দালালিও করে বেড়ান এ ব্যক্তি। টকশোতে যার চেহারা দেখলেই অধিকাংশ মানুষ দালাল দালাল বলে চিৎকার করে উঠে, সেই মোহাম্মদে আরাফাতের অপকর্মের ফিরিস্তি নিয়েই সাজিয়েছি আমরা আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে। আওয়ামী দালাল মোহাম্মদে আরাফাতের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, মোহাম্মদে আরাফাতের পুরো নাম মোহাম্মদ আলী আরাফাত। বর্তমানে তিনি নিজেকে সুচিন্তা ফাউন্ডেশন নামের একটি আওয়ামী থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে দাবি করেন। পাশাপাশি তিনি একসময় অধ্যাপনা করতেন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা করা আরাফাত ছাত্র জীবনে তেমন কোনো মেধাবী ছাত্র না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়েই নিজের আখের গুছিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে একসময় একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন আরাফাত। বন্ধু জয় নানা সময়ে যুক্তরাষ্ট্রে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যখনই মামলার বেড়াজালে আটকা পড়তেন, ঠিক তখনই আরাফাত তার সর্বশক্তি দিয়ে জয়কে উদ্ধার করতে চেষ্টা করতেন। আরাফাতের সাথে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠতা কত গভীর ছিল সেটা কিছুটা আঁচ করা যায় যুক্তরাষ্ট্র প্রবাসী লিগ্যাল নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জ্যাকব মিল্টনের একটি বক্তব্য থেকে। প্রিয় দর্শক, চলুন দেখে আসি টকশোতে আরাফাত সম্পর্কে যা বলেছিলেন জ্যাকব মিল্টন। তবে আপনি ভালো বলছেন, আরাফাত নাকি সজীব জয় ক্যালিফোর্নিয়ায় এসকর্ট সার্ভিস হায়ার করছিল। হায়ার করার পরে এসকর্ট সার্ভিস কি আপনি খুব ভালোভাবে জানেন। এসকর্ট সার্ভিস হায়ার করছিল, দুইটা মেয়েরে হায়ার করছিল, তার সাথে গোলগাপ্পা আমার মতো মোটাসোটা একটা লোকা ছিল লম্বা চুলের। আপনি কই কুত্তার বাচ্চার কথা বলছেন? জি জি, তিনি মোহাম্মদ আরাফাত। জি, অ্যাবসলিউটলি রাইট। তারে তো ওই প্রস্টিটিউটরাই তোরে হোটেল রুমে ঝাড়ু দিয়ে পিটাইছে, পরে পুলিশ উদ্ধার করছে তাদেরকে। ও মাই গড, সে বাংলাদেশে গিয়ে কি এখন বিশাল বক্তা? জি, এখন সেই ইউনিভার্সিটির টিচার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির লেকচারার এই মোহাম্মদ আরাফাত। মাই গড। তো ওখানে কি শিখাচ্ছে, কলেজে কি শিখাচ্ছে? হাউ টু হায়ার এ প্রস্টিটিউট, হাউ টু হায়ার এ প্রস্টিটিউট মেবি। প্রিয় দর্শক, জ্যাকব মিল্টনের এ বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আরাফাত কতটা নির্লজ্জ এবং চরিত্রহীন। মোহাম্মদে আরাফাত যুক্তরাষ্ট্রে থাকাকালীন ভারতীয় শিখ সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু আরাফাত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি পারদর্শী নয়। ডিভোর্স পেপারে এ কারণ উল্লেখ করে সেই মহিলা আরাফাতের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছিলেন। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পর আরাফাত দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী শমী কায়সারের সাথে। শমী কায়সারের সাথে 2008 সালের 24শে জুলাই বেশ জাঁকজমক আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আরাফাত। কিন্তু বছর 7 যেতে না যেতেই শমী কায়সারের সাথেও আরাফাতের বিবাহ বিচ্ছেদ ঘটে 2015 সালে। আরাফাতের সাথে ডিভোর্সের ব্যাপারে মিডিয়াতে শমী কায়সার কখনো মুখ না খুললেও শমীর ঘনিষ্ঠ কিছু সূত্র থেকে জানা যায় আরাফাতের কিছু শারীরিক সমস্যার কারণে শমী দাম্পত্য জীবনে বেশ অসন্তুষ্ট ছিলেন। আরাফাত পাইলস বা ভগন্দর রোগে আক্রান্ত এবং এ কারণে তার মলদ্বারে তীব্র সমস্যা রয়েছে। ডাক্তারের বারণের কারণে শুধুমাত্র শাকসবজি খেয়ে তাকে জীবন ধারণ করতে হয়। তাছাড়া নাকে পলিপ রোগের কারণে আরাফাত ঘুমানোর সময় প্রচন্ড শব্দে নাক ডাকেন, যার ফলে তার সাথে ঘুমানো প্রায় অসম্ভব বলে জানান শমী কায়সার। শমীর সাথে ডিভোর্সের পর লম্পট ও নারী লিপসু আরাফাতের লাম্পট্যপনা থেমে থাকেনি। বিতর্কিত নারী পাপিয়া যখন গ্রেপ্তার হয়েছিলেন, তখন জিজ্ঞাসাবাদে যে কয়জন পুরুষ তার পিউ বনের নিয়মিত খরিদ্দার ছিল তাদের নাম প্রকাশ করে দেন পাপিয়া। পাপিয়ার স্বীকারোক্তি থেকে জানা যায় আরাফাত তার নিয়মিত কাস্টমারের তালিকাতে প্রথম সারিতেই ছিল। প্রিয় দর্শক, এবারে আসা যাক আরাফাতের দুর্নীতির প্রসঙ্গে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথেই 2010 সাল থেকে আরাফাত মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে নিজেকে জাহির করতে শুরু করেন। সজীব ওয়াজেদ জয়ের বন্ধু এই পরিচয়ের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভির নিয়মিত মুখ হয়ে ওঠেন আরাফাত। বাংলাদেশ টেলিভিশনে সে সময় কি প্রোগ্রাম হবে, কি নাটক হবে, কি
কি ডকুমেন্টারি হবে, কি গান হবে, প্রায় সব ধরনের সিদ্ধান্ত, তদবির বা টেন্ডার বাণিজ্য সবকিছুতেই মুখ্য ভূমিকা রাখতেন এই আরাফাত। আরাফাতের দৌরাত্ম্য নিয়ে যখন কেউ মুখ খুলতে ভয় পাচ্ছিল, ঠিক তখনই 2012 সালের 7 ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে সাহস করে একটা সংবাদ ছাপানো হয়, যার শিরোনাম ছিল জয়ের বন্ধু পরিচয় দানকারী কে এই আরাফাত। কিন্তু আরাফাতের চাপের কাছে নতি স্বীকার করে পত্রিকাটি এবং অনলাইন থেকে সেই লেখাটি সরিয়ে নিতে বাধ্য হয় তারা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির চাকরি ছেড়ে দিয়ে দুর্নীতিবাদ চৌধুরী নাফিস শারাফাতের সাথে নতুন ধান্দায় যোগ দিয়েছেন আরাফাত। তিনি এখন নাফিস শারাফাতের কানাডিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা, পাশাপাশি তিনি এ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকও। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পূর্বাচলে শ্রেণী পরিবর্তন করে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টিকে প্লট বরাদ্দ করতে পূর্ত মন্ত্রণালয়কে নাফিস শারাফাত এবং মোহাম্মদ আরাফাত গং বাধ্য করেছে। এক্ষেত্রে তারা তাদের ক্ষমতার অপপ্রয়োগ ঘটিয়েছেন। তারা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পুত্রের সাথে সম্পর্কিত, তাই তাদের অনিয়ম দেখার যেন কেউ নেই। প্রিয় দর্শক, দুর্নীতিবাজ আরাফাত বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি দখলেরও একজন মূল হোতা। মানারাতের ট্রাস্টি বোর্ডের সকলকে সরিয়ে পুনর্গঠন করা হয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিবাদের মুখেই, এবং এই নবগঠিত ট্রাস্টি বোর্ডে আছেন এই কুলাঙ্গার ও দুর্নীতিবাজ মোহাম্মদ আরাফাত। মূলত নাফিস শারাফাতের সাথে হাত মিলিয়ে এভাবেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গিলে খাবার পরিকল্পনা করেছেন বাটপার মোহাম্মদ আরাফাত। টক শোতে বড় বড় কথা বলা মোহাম্মদ আরাফাত একবার মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান এবং বিএনপি নেতা আব্দুস সালামের সাথে একটি টক শোতে বসে চরম অভদ্রতা করে বসেন। ওই টক শোতে জনাব সালাম এবং আখতারুজ্জামানকে অপমান করতে গিয়ে উল্টো আরাফাত নিজেই চরমভাবে অপমানিত হন। প্রিয় দর্শক, চলুন দেখে নেই সেই ভিডিও ফুটেজটি। জয় বাংলাকে যারা আলিঙ্গন করতে পারে না, কষ্ট হয় আমার ভাবতে তাদের মুক্তিযোদ্ধা। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, আমি ক্ষমা চাচ্ছি যদি কারো কষ্ট লাগে। এটা আমার, আপনি করেন, এটা আমার ব্যক্তিগত opinion। আপনি পাবলিকলি বলবেন না, আমার কথার মধ্যে আপনি কথা ইন্টারপ্রেট করবেন না, ইন্টারপ্রেট করবেন না। ওনাকে থামান। আপনি মুক্তিযুদ্ধ আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। আমার কথা আমার ব্যক্তিগত সম্পত্তি, আক্রমণের কথা বলবেন না। আমার অপিনিয়ন তো আমার ব্যক্তিগত অপিনিয়ন, আক্রমণের কথা বলবেন না। আমার অপিনিয়ন আমার ব্যক্তিগত অপিনিয়ন। তার প্রতিবাদ করার মতো লোক এখানে আছে। ডোন্ট থিংক দ্যাট You do that. আপনার টাইমে করেন। আপনার সময় করেন। আপনার সময় করেন। আমি নিজের কথা বলবেন না। ওনাকে থামান। সত্তা করবেন না করবেন, দ্যাট উইল ডোন্ট কেয়ার। ওনাকে থামান। উইল কেয়ার। আপনার কথা বলবেন না, মুক্তিযোদ্ধা। আচ্ছা, আপনার কথা বলবেন। কথা বলছে সে। আর মুক্তিযোদ্ধা সে বানায় নাই, কারো ইচ্ছায় তো বানায় নাই। মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধা আমার আমার মনে হয় আপনার আচ্ছা ভাই, আমি কথাটা বলতে করছি, শোনেন ওনার সেন্টেন্সের আমার কথাটা বলে যে কথাটা বলছে মানে বাইরে আমি এই কথাটা অন্য ব্যবস্থা করতাম, কিন্তু এখানে সেটা বলার এই কথাটা প্রিয় দর্শক, এই টক শোয়ের শেষে জনাব আখতারুজ্জামান এবং আব্দুস সালামের দ্বারা যেভাবে ধাওয়া খেলেন আরাফাত, আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয় যেদিন আরাফাতের মতো নির্লজ্জ আওয়ামী দালালেরা জনগণ কর্তৃক এভাবেই ধাওয়া খাবে। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।